অর্থাৎ রেফারেন্সিং ছাড়া হচ্ছে আমরা রিসার্চের কাজ কিছুই করতে পারব না। তো আমি শুরুতেই রেফারেন্সিংটা শেখা এবং এটা ভালো করে শেখাটা কেন জরুরি, আমি একটি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, দেন আমরা মূল আলোচনায় যাচ্ছি। একটু আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, খেয়াল করুন। আমাদের একজন স্টুডেন্ট উনি হচ্ছে একটা আর্টিকেল জার্নালে জমা দিয়েছিল, হ্যাঁ? আচ্ছা, স্ক্রিন কি দেখা যায়? জি ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। তো আমাদের একজন স্টুডেন্ট একটা আর্টিকেল জার্নালে জমা দিয়েছিল। তো জার্নাল সাবমিশনের পরপরই উনাকে একটা রেফারেন্সিং এর রিপোর্ট দিয়েছে। অর্থাৎ উনি যেই আর্টিকেল গুলোকে সাইট করেছে, মানে যে আর্টিকেল গুলো থেকে তথ্য নিয়েছে, সেগুলো উনারা উনাদের সার্ভারে পাচ্ছে কিনা, মানে সঠিকভাবে রেফারেন্সিং করেছে কিনা। সঠিকভাবে রেফারেন্সিং না করলে সেখানে নন ভ্যালিডেট দেখাচ্ছে, অথবা এই সোর্সটা ওরা পাচ্ছে না। মানে আমরা যখন জার্নালে আমাদের লেখা জমা দেই, এখন সাবমিশন সিস্টেমেই ওরা ট্র্যাক করতে পারে যে আমাদের রেফারেন্সিং এ কোনো এরর আছে কিনা, বা এমন কোনো ডকুমেন্টকে আমরা রেফারেন্সিং করছি কিনা যেটা আসলে অস্তিত্বই নাই। এরকম আরো আরো নানান বিষয়। এই জন্য রেফারেন্সিং করাটা জরুরি, এবং রেফারেন্সিং নিয়ম অনুযায়ী করা জরুরি। এখানে আপনারা যারা আছেন, আমার ধারণা বেশিরভাগই বিগিনারই হবেন হয়তো। তো অনেকেই একাডেমিক বিভিন্ন থিসিস বা অ্যাসাইনমেন্ট যারা অলরেডি শুরু শুরু করেছেন, দেখা যায় আমরা বিভিন্ন সোর্স থেকে তথ্য নিই, এবং এই তথ্য নিয়ে আমরা হচ্ছে যে ক্রেডিট দেই, কিন্তু সঠিক নিয়মে দেই না। হয়তো আমরা প্রথম আলো থেকে একটা তথ্য নিছি, আমি পুরোটা কপি করে শেষে শুধু প্রথম আলো লিখে দিছি। মানে আমরা অনেকেই ক্রেডিট দেই, কিন্তু সঠিক নিয়মে আমরা ক্রেডিট দেই না। তো রিসার্চ আর্টিকেল যখন আপনি জার্নালে প্রকাশ করতে যাবেন, আপনার কিন্তু সঠিক নিয়মেই ক্রেডিট দিতে হবে। আহ একটা ডকুমেন্ট আছে, আপনারা যদি এমআইটি হ্যান্ডবুক লিখে গুগলে সার্চ করেন, যারা এমআইটি তে ভর্তি হবে তাদেরকে, এই শিক্ষার্থীদেরকে হ্যান্ডবুকটা দেওয়া হয়। সেখানে স্পষ্ট লেখা আছে যে আপনি যদি অনিচ্ছাকৃত ভাবেও ভুল করেন, তাও আপনাকে এটার জন্য পানিশমেন্ট পেতে হবে। মানে আমরা যারা এখানে আছি হয়তো ভাবতেছি যে আমি তো ফার্স্ট ইয়ার, আমার রিসার্চের রেফারেন্সিং না শিখলেও হবে, কিন্তু বিষয়টা এমন নয়। আপনি রিসার্চে কারো কাছ থেকে তথ্য নিলে আপনাকে সঠিক নিয়মেই রেফারেন্সিং করতে হবে। আপনি রেফারেন্সিং করতে জানেন না, এইটা আসলে কখনো কোনো ভালো হইতে পারে না। যাই হোক, আজকে ক্লাস শুরু করছি। আমি মোর্শেদ আলম। রিসার্চ হেল্প বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম আছে অনলাইনে, আপনার 2 লক্ষেরও বেশি মেম্বার। সেটারই আমি ফাউন্ডার, এবং আমরা রিসার্চের বিভিন্ন কোর্স, ফ্রি এবং পেইড কোর্স পরিচালনা করি। আপনারা আমাদের পেজে গেলে সেটা দেখতে পাবেন। ওকে, আমি জাস্ট ক্লাসে ফোকাস করছি। তো এই জন্য আমরা আজকে রেফারেন্সিং কি, রেফারেন্সিং কেন দরকার, রেফারেন্সিং এর এলিমেন্ট গুলো কি, এবং রেফারেন্সিংটা আমরা কিভাবে করব, এইটা নিয়ে এখন কথা হবে। আর অন্য কোনো সময় হয়তো আপনাদের সাথে রেফারেন্সিং সফটওয়্যার নিয়েও কথা হইতে পারে। আজকে আমরা মূলত মানে বেসিকটা খুব ভালোভাবে কভার করব। ওকে, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করুন। কারণ এগুলো এখন হচ্ছে যে এগুলো বেশি দরকার। এই যে সরি আমাদের একটা আর্টিকেল জার্নালে অ্যাকসেপ্ট হওয়ার পরে, এরপর জার্নাল তাদের সাবমিশন সিস্টেম ট্র্যাক করে কিছু রেফারেন্সিং এ ভুল ছিল, মানে টোটাল 6টা রেফারেন্সিং এ ওরা ত্রুটি পেয়েছে আর কি। এটা কিন্তু পরে আবার ঠিক করা লাগছে। মানে আমি বলতে চাচ্ছি, আপনারা যারা রেফারেন্সিং ভালো মতো করবেন না, কোনো না কোনো স্টেজে গিয়ে এটা জার্নাল আপনাকে দিয়ে করাই নেবেই। আর যদি খুব বেশি ভুল হয়, তাহলে আপনার পেপারটা হয়তো ইনিশিয়াল স্টেজেই রিজেক্ট হয়ে যেতে পারে। ঠিক আছে? তো এগুলো খুব স্মার্টলি করা দরকার। যাই হোক, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো এখন প্রশ্ন হলো যে রেফারেন্সিংটা আসলে কি? রেফারেন্সিংটা কি? যদি এক কথায় বলি, যে গবেষণায় আমরা কারো কাছ থেকে তথ্য নিলে তাকে ক্রেডিট দিতে হয়। গবেষণায় আমরা কারো কাছ থেকে তথ্য নিলে তাকে ক্রেডিট দিতে হয়। আর এই ক্রেডিট দেওয়ার যে প্রক্রিয়া, সেটাকেই বলে রেফারেন্সিং। যেমন আমরা রিসার্চের কাজ করতে গেলে হয়তো পত্রিকা থেকে তথ্য নিতে হয়, অনেক সময় বিভিন্ন আর্টিকেল থেকে তথ্য নিতে হয়। ইভেন আমরা চাইলে কোন একটা ভিডিওকেও সাইট করতে পারি, মানে ভিডিও থেকেও তথ্য নিতে পারি, ব্লগ থেকে তথ্য নিতে পারি। তো এই যে তথ্য আমরা নিচ্ছি আরেকজনের কাছ থেকে, তাকে তো ক্রেডিট দিতে হবে, তাই না? এই ক্রেডিট দেওয়ার যে প্রক্রিয়া বা প্রসেস, এটাকেই বলা হচ্ছে রেফারেন্সিং। এখন প্রশ্ন হতে পারে যে আমরা আসলে কেন মানে এটা দরকার, কেন গুরুত্বপূর্ণ। দেখুন, এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে গবেষণা করতে গেলে আমাদের অন্যকে ক্রেডিট দেওয়াই লাগবে। যেমন এখানে হয়তো হিস্ট্রি অনেকে থাকতে পারেন। ধরুন, নবাব সিরাজউদ্দৌলা কেমন লোক ছিল আপনি গবেষণা করতে চান, সেক্ষেত্রে তো আপনি অবশ্যই অন্যান্য যারা রিসার্চার ছিল তাদের বিভিন্ন বইপত্র ঘাটাঘাটি করে তাদের আপনি সাইট করতে হবে। কারণ ওনার সমসাময়িক তো কেউ এখনো বেঁচে নাই, ফলে আপনি বিভিন্ন আর্টিকেল থেকে তো তথ্য নেওয়া লাগবে। বা আমরা যারা যে কোনো ব্যাকগ্রাউন্ডেরই রিসার্চ করতে গেলে আপনারা দেখবেন ইন্ট্রোডাকশন নামে একটা পার্ট আছে, লিটারেচার রিভিউ নামে একটা পার্ট আছে। এই পার্ট গুলোতে মূলত আমরা অন্যদের কাছ থেকেই তথ্য নিতে হয়। ফলে আপনার রেফারেন্সিং কিভাবে করতে হবে, এইটা প্রসেসটা জানাটা খুব জরুরি। কেমন?
ওকে, আমি জাস্ট এবার শিটে চলে যাই ডিরেক্ট। যে শিটটা দেখানো হচ্ছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, চিন্তা করার কিছু নাই, কেমন? ওকে, তো এখন কথা হলো যে এটার প্রয়োজনটা কি? একাডেমিক প্রয়োজনও আছে, প্র্যাকটিক্যাল প্রয়োজনও আছে। আমরা আমাদের গবেষণায় যদি কারো কাছ থেকেই তথ্য না নেই, তাহলে আমাদের লেখার গভীরতা আসবে না। ঠিক আছে? যেমন আমরা যে কোনো বিষয়ে রিসার্চ করতে গেলে আরো ফার্দার কনটেক্সট বুঝার জন্য আমরা আরো ইতিহাসগুলা তুলে দিই। যেমন ধরেন আমরা হয়তো গবেষণা করবো 1971 সালের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা। তখন কিন্তু সমসাময়িক যে পরিস্থিতি ছিল সেগুলো আমাদের তুলে ধরতে হয়, বিভিন্ন রিসার্চারদের বরাতে তুলে ধরতে হয়। তো এই জন্য আমাদের রেফারেন্সিংটা করতে হয়। ঠিক আছে? যাই হোক, এটা কেন দরকার এগুলো আমরা সময়ের সাথে সাথে পারবো। তো এখন আমরা রেফারেন্সিং এর এলিমেন্ট নিয়ে কথা বলবো। রেফারেন্সিং এর দুটো এলিমেন্ট, মানে আমরা যদি রেফারেন্সিং করতে চাই দুটো জিনিস আমাদের করতে হবে। একটাকে বলে ইন টেক্সট সাইটেশন, আর একটাকে বলে বিবলিওগ্রাফি। আবার বলছি, একটাকে বলে ইন টেক্সট সাইটেশন, আর একটাকে বলে বিবলিওগ্রাফি। ব্যাপারটা কি আমি একটু বুঝাই বলি। স্ক্রিনে আপনারা এখন একটা পেপার দেখতে পাবেন। খেয়াল করুন, এই যে স্ক্রিনে এখন একটা পেপার দেখতে পাবেন। এই পেপারের ভেতরে দেখবেন জায়গায় জায়গায় কিছু অথরের নাম আছে খুব ছোট করে, এই যে অথরের নাম আছে খুব ছোট করে। এই যে মিলার এন্ড থমসন 2020, ডেভিস 2019। ঠিক আছে? বিভিন্ন অথরের নাম ছোট ছোট করে আছে লেখার ভেতরে। তারপর লেখা আছে গ্রিন 2021। তো এই যে লেখার ভেতরে রেফারেন্স থাকে, এইটাকে আমরা মানে সহজে বোঝার জন্য বলতে পারি ছোট রেফারেন্স। আর একাডেমিক ভাষায় বললে এটাকে বলে ইন টেক্সট সাইটেশন, মানে টেক্সটের ভেতরে রেফারেন্স। সোজা কথা বললে টেক্সটের ভেতরে সাইটেশন। তো রেফারেন্সিং এর এলিমেন্ট দুইটা, একটা হলো ইন টেক্সট সাইটেশন যেটা টেক্সটের ভেতরে থাকে। এখন কেউ একজন একটু চ্যাট বক্সে লিখবেন যে এই যে গ্রিন 2021, এটা দেখে কি আমরা আদৌ বুঝতে পারি যে এই গ্রিন নামক ব্যক্তিটি কে, তার কোন বই থেকে বা কোন আর্টিকেল থেকে তথ্যটা নেওয়া হয়েছে? মানে এক্সাক্ট আমরা কি সোর্স বুঝতে পারবো শুধু এতটুকু তথ্য দেখলে? চ্যাট বক্সে জানাই বা যে কোনো ভাবে রেসপন্স করে জানাই। ধরেন এখানে লেখা আছে ডেভিস 2019। নিশ্চয়ই ডেভিস নামে অনেক মানুষ দুনিয়াতে থাকতে থাকতে পারে, সবাইকে আমরা চিনি চিনি না। শুধু এতটুকু দেখে কিন্তু আমরা বুঝতে পারি না যে এখানকার এই তথ্যটা কে দিয়েছে। তো এজন্যই এই ছোট রেফারেন্স করার পাশাপাশি এইটার পূর্ণাঙ্গ পরিচয়টাও লেখার শেষে দেওয়া লাগে। আপনারা দেখবেন যে যে কোনো রিসার্চ আর্টিকেলের শেষে তখন আবার এরকম একটা লম্বা রেফারেন্স লিস্ট থাকে। মানে সেখানে এই ডেভিস 2019 উনার আসল পরিচয়টা কি, কোন বই থেকে নেওয়া হয়েছে, ওটা কোন জার্নালে ছিল, মানে একটু ডিটেইলস আকারে থাকে। সোজা কথায় বললে মানে এই রেফারেন্সটা যেন একজন ইন্ডিভিজুয়াল পার্সন যেন খুঁজে পায়, ওই ডিটেইলসটা থাকে। ঠিক আছে? ওখানে হয়তো ছিল মিলার এন্ড থমসন 2020, কিন্তু নিচে গিয়ে দেখবেন ডিটেইলস থাকবে মিলার থমসন 2020, আরো ইনফোগুলো এখানে থাকবে। তাহলে আমরা যেটা বুঝলাম, দুটো এলিমেন্ট মিলে রেফারেন্সিং হয়। এটাকে বলে ইনটেক্সট সাইটেশন, এটা লেখার ভেতরে থাকে। আর আরেকটাকে বলে ফুল সাইটেশন, বা এটাকে বিবলিওগ্রাফিও বলে, যদিও একটু স্লাইটলি ডিফারেন্স আছে শব্দটার মধ্যে। আপাতত বোঝার স্বার্থে বলতে পারি যে একটা হচ্ছে ছোট রেফারেন্স, একটা হচ্ছে বড় রেফারেন্স, বা একটা হচ্ছে যে সংক্ষিপ্ত রূপ, আর একটা হচ্ছে পূর্ণাঙ্গ রূপ। ঠিক আছে? এই দুটা এলিমেন্ট মিলে রেফারেন্সিং হয়। এখন অনেক কথা বলতে পারেন যে ভাই আপনি যে নমুনাটা দেখাচ্ছেন, এই নমুনায় তো লেখার ভেতরে অথরদের নাম এবং সাল দেওয়া, কিন্তু আমি কিছু নমুনা দেখেছি যে এই নমুনায় লেখার ভেতরে 1 2 3 এরকম দেওয়া। আমরা কখনো এরকম দেখছি কেউ? একটা মানে বিশেষ করে হিস্ট্রির বই যারা পড়েছি বা এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পেপার গুলো এমন যে লেখার ভেতরে 1 2 3 এরকম দেওয়া। এই যে দেখেন 1 2 3 4 5 এরকম কিছু সংখ্যা দেওয়া আর কি লেখার ভেতরে। এইটাও কিন্তু ইনটেক্সট সাইটেশন। বুঝছেন? এটাও কিন্তু ইনটেক্সট সাইটেশন, মানে লেখার ভেতরে রেফারেন্স। এখন বলতে পারেন ওখানে ছিল অথরের নাম এবং সাল, এখানে কেন 1 2 3? উত্তর হচ্ছে রেফারেন্সিং এর নিয়ম পুরা ওয়ার্ল্ড ওয়াইড একরকম না। মানে এটা হচ্ছে যে কান্ট্রি টু কান্ট্রি, সরি, জার্নাল টু জার্নাল অথবা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান এইটা ভ্যারি করে। ওকে, একজন কমেন্ট করেছেন এই ওয়ানে ক্লিক করলে পূর্ণাঙ্গ রেফারেন্স শো করে, এটাকে বলে হাইপার লিঙ্ক করা। এটা বেশি গুরুত্বপূর্ণ না, এটা জার্নালি করে দেবে। যেমন আমাদের যে আমার একটা আর্টিকেল আজকেই সেটা পাবলিশ হলো, এই যে এখানে আমরা যদি রেফারেন্সের উপর ক্লিক করি, এই যে ক্লিক করলে সে আমাকে ওই রেফারেন্সের ডিটেলস দেখাবে। ঠিক আছে? ক্লিক করলে ডিটেলস দেখাবে, ওই রেফারেন্স ডিটেলস দেখাবে। এটা জার্নাল করে দেবে, এটা আপনার না করলেও চলবে। এটাকে বলে হাইপার লিঙ্ক করা। করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। তো আমরা যেখানে ছিলাম, সরি, ওকে, আমরা যেখানে ছিলাম এই যে লেখার ভেতরে 1 2 3 দেওয়া, এটাও ইনটেক্সট সাইটেশন, এটা হচ্ছে অন্য স্টাইল। আমি যদি একটু ইন জেনারেলি বলি, যদিও অনেক সাবজেক্টের শিক্ষার্থী এখানে আছেন,
এখানে আপনারা যারা মোটা দাগে বলছি, যারা এখানে কলা অনুষদের আছেন, বিজনেস ফ্যাকাল্টির আছেন এবং সোশ্যাল সায়েন্সের আছেন, আপনাদের জন্য হচ্ছে অথর ডেট স্টাইল গুলাই হয়, মানে যেমন এপিএ স্টাইল। আমি বলবো যে রেফারেন্সিং এর ওয়ার্ল্ড ওয়াইড অনেকগুলো স্টাইল আছে, এগুলো সবচেয়ে বিখ্যাত স্টাইলের নাম হচ্ছে আপা বা এপিএ স্টাইল, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের স্টাইল, বা এটাকে আমরা অথর ডেট স্টাইল বলতে পারি, ঠিক আছে। আর যারা এখানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের আছে বা ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যদি কেউ থাকেন, আপনাদের হচ্ছে এরকম সংখ্যা স্টাইল, লেখার ভিতরে 1 2 3 4 এরকম হয়। এখন অনেকে বলতে পারেন, কেন ভাই আমি তো পড়ি মেডিকেলে, আমার তো লেখার ভিতরে 1 2 3 গুলা মাথার উপরে থাকে। হ্যাঁ, এটাও আছে। এই যে দেখুন, এই যে আরেকটা স্টাইল, এটা হচ্ছে ল ব্যাকগ্রাউন্ডে, এখানে 1 2 3 গুলা থাকে হচ্ছে মানে মাথার উপরে থাকে আর কি, ঠিক আছে, সুপারস্ক্রিপ্ট আকারে থাকে। এইটাও কিন্তু একটা ইনটেক্স সাইটেশনের একটা স্টাইল। ওকে, তাহলে আমরা লেখার ভিতরে 1 2 3 দেখি, সেটা মাথার উপরে হোক, সামনে হোক, অথবা অথর ডেট হোক, এগুলো সবগুলো নির্দেশ করে ইনটেক্সট সাইটেশন। আর আমরা লেখার শেষে যেটা দেখি, এই ডিটেইলস রূপটা, যেটা একটা ল ব্যাকগ্রাউন্ডের, এটাকে বলে পূর্ণাঙ্গ রেফারেন্স, ঠিক আছে। এই দুইটা জিনিস মিলেই হচ্ছে রেফারেন্স হয়। আশা করি আপনারা জাস্ট এই বেসিক বিষয়টা বুঝতে পারছেন, যে আমরা কোনো লেখার ভিতরে এরকম সংখ্যা দেখলে সেগুলোকে কি বলে। আশা করি এতটুকু বুঝতে পারবো। এতটুকু কি আমরা বুঝতে পারলাম, একটু চ্যাট বক্সে রেসপন্স করে জানাবো। বা কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমি নর্মালি জুমে ক্লাস নেই, আমি জানি না গুগল মিটে আপনাদের দেখতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা আমার এন থেকে কোনো ত্রুটি আছে কিনা। সবকিছু ঠিক আছে কি? ওকে। তো এইবার আমরা হচ্ছে এবার ইনটেক্স সাইটেশন কিভাবে করতে হয় আর পূর্ণাঙ্গ রেফারেন্স কিভাবে করতে হয়, এই দুইটা জিনিস জানলেই কিন্তু আমাদের শেখা হয়ে যায়, তাই তাই না? ইনটেক্স সাইটেশন কিভাবে করে আর পূর্ণাঙ্গ রেফারেন্স কিভাবে করে, একটু আমরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি। তো যেটা বললাম যে এক এক ব্যাকগ্রাউন্ডে এটার এক একটা স্টাইল, কিন্তু মোটা দাগে দুইটা স্টাইল আর কি। আপনারা দেখবেন অনেকগুলো স্টাইলের নাম শুনবেন, হার্ভার্ড স্টাইল, ভ্যানকুভার স্টাইল, এমএলএ যারা এখানে সাহিত্য নিয়ে পড়তেছেন, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন এমএলএ স্টাইলের নাম শুনবেন, যারা এখানে আইন নিয়ে পড়তেছেন অস্কলা শুনবেন। আসলে দেখুন, এখানে আপনারা যারা ক্লাস করছেন, কেউ হয়তো অ্যান্ড্রয়েড ইউজ করতেছেন, কেউ আইওএস ইউজ করতেছেন, কিন্তু আহ, মোটামুটি কিন্তু সিমিলার, মানে মূল বিষয়টা সেম, হয়তো একটু ইন্টারফেস হয়তো একটু ভিন্ন, ঠিক আছে। তো একজন প্রশ্ন করছেন বায়ো ইনফরমেটিক্স এর ক্ষেত্রে কোন স্টাইল ইউজ করব। দেখুন, দুনিয়াতে প্রায় 10,000 রেফারেন্সিং স্টাইল আছে, কিন্তু মূল স্টাইল দুইটা। একটাকে বলে অথর ডেট স্টাইল, মানে যেখানে অথর এবং ডেট থাকে, যেমন এপিএ স্টাইল একটা অথর ডেট স্টাইল, হার্ভার্ড স্টাইল একটা অথর ডেট স্টাইল, শিকাগো স্টাইল একটা অথর ডেট স্টাইল। আর কিছু আছে সংখ্যা স্টাইল, নিউমেরিক স্টাইল, যেমন ভ্যানকুভার একটা নিউমেরিক স্টাইল, আইই একটা নিউমেরিক স্টাইল। এগুলো মুখস্থ করা লাগবে না, কারণ সব রেফারেন্সই ঘুরে, মানে সব রেফারেন্সের নিয়ম কানুন 99.9% ক্ষেত্রে সেম। আমি একটু পরেই কম্পারিজন করে আপনাদেরকে একটু পরেই দেখাতাম। এই খেয়াল খেয়াল করেন, একটা এক্সাম্পল খেয়াল করেন, তাহলে আপনাদের কনফিউশনটা ভাঙবে। এই যে স্ক্রিনে আপনারা এখন একটা এক্সাম্পল দেখতে পাবেন যে একই রেফারেন্সকে, মানে একই রেফারেন্সের পূর্ণাঙ্গ রূপকে বিভিন্ন স্টাইলে দেখতে কেমন দেখায়, খেয়াল করেন। একই রেফারেন্সের পূর্ণাঙ্গ রূপকে বিভিন্ন স্টাইলে দেখতে কেমন দেখায়, দেখেন এখানে এপি স্টাইলে যা যা দেখাচ্ছে, দেখবেন সবই এলিমেন্ট সেম। কোনোটাতে হয়তো শাল আগে, কোনোটাতে শাল পরে, কোনোটাতে শালটা একটু ইটালিক, কোনোটাতে টাইটেলটা ইটালিক, এরকম কিছু বেসিক কিছু পার্থক্য। তার মানে এখানে আমরা যারা আছি, আমাদের উচিত হবে যে কোনো একটা বা দুটো রেফারেন্সিং স্টাইল ভালো করে শেখা, এরপর বাকিগুলো আপনার অটোমেটিক শেখা হয়ে যাবে। আপনারা চিন্তা করুন, যিনি ধরুন ওপ্পো সেট চালাতে পারে, তিনি তো শাওমি সেটও চালাতে পারবে নাকি, বা তিনি স্যামসাং ও চালাতে পারবে, কারণ মোটামুটি সব এলিমেন্ট কিন্তু সেম। আর একটা বিষয় হলো যে বর্তমানে বিভিন্ন সফটওয়্যার আছে, বেসিকটা পারলে সফটওয়্যারই সব করে দেবে। ফলে আগের যুগে, আজ থেকে 10 বছর আগে, আমাদের ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্স ছিল, এপিএ স্টাইল, এপিএ ম্যানুয়াল নিয়ে আলাদা কোর্স ছিল, কিন্তু এগুলো কোনো দরকার নেই। এগুলো সফটওয়্যারই আপনাদেরকে অটোমেটিক করে দেবে, জাস্ট বেসিকটা জানলে হয়। ঠিক আছে। ওকে, আমরা যেটা বলতেছিলাম যে দুটো এলিমেন্ট থাকে, ইনটেক্স সাইটেশন এবং পূর্ণাঙ্গ রেফারেন্স, এই দুটো এলিমেন্ট মিলেই মূলত রেফারেন্সিংটা হয়। ওকে, স্ক্রিনে আপনারা এটারই ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্ছেন, যে ইনটেক্স সাইটেশন আর পূর্ণাঙ্গ রেফারেন্স। ওকে, তো এইবার আমরা আহ এখানে একটা শীট দেখতে পাচ্ছেন, কোন ব্যাকগ্রাউন্ডের জন্য কোন রেফারেন্সিং স্টাইল। আমি যদি আপনাদেরকে আরো সহজ করে বলি, আমরা ক্লাস 9-এ উঠার পরে আমাদের 3টা বিভাগ ছিল, সায়েন্স, আর্টস, কমার্স, তাই না? যদি ওই ভাষায় বলি, যারা আমরা কমার্সে ছিলাম, আর্টসে ছিলাম, তাদের জন্য মূলত অথর ইয়ার স্টাইল গুলা। আর যারা সায়েন্সে ছিলাম মানে সায়েন্স রিলেটেড যে সাবজেক্ট গুলো আর কি, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, এই সাবজেক্ট গুলোর জন্য মূলত হলো নাম্বারিং স্টাইল। এর বাইরে জার্নাল যেভাবে চাইবে আপনার ওভাবে জমা দেওয়া লাগতে পারে। অনেক জার্নাল বলে দেয় যে আমরা অমুক স্টাইল ফলো করি, আপনার তখন ওই জার্নালের স্টাইল অনুযায়ী দেওয়া লাগবে। কিন্তু
মোটা দাগে আমি ইন জেনারেল চিত্রটা বললাম আর কি, ঠিক আছে? ওকে, সো এখন প্রশ্ন করতে পারেন ভাই আমি তো পলিটিক্যাল সায়েন্সে পড়ি, আমি কোন স্টাইল ফলো করবো? উত্তর হচ্ছে যে কোনো একটা অথর ডেট স্টাইল, ঠিক আছে? ওকে, এবার আমরা ইনটেক সাইটেশন নিয়ে কথা বলবো। আমরা শুরুতে জেনেছি যে ইনটেক সাইটেশন মানেই হচ্ছে লেখার ভেতরে রেফারেন্স, লেখার ভেতরে রেফারেন্স, এটা আমরা জানলাম। তো এখন খেয়াল করেন, লেখার ভেতরে যখন আমরা রেফারেন্স দেই, আহ একটু খেয়াল করেন, এই যেখানে লেখা আছে যে মিলার এবং থমসন 2019 আর্গু দ্যাট, মানে মানে মিলার এবং থমসন 2019 বলেছে যে ডট ডট ডট, মিলার এবং থমসনের কোন একটা বক্তব্য দেওয়া আছে। আবার আরেকটা রেফারেন্স খেয়াল করুন, কোন একটা বক্তব্যের শেষে লেখা আছে ইউনাইটেড নেশন, কোন একটা বক্তব্যের শেষে লেখা আছে ইউনাইটেড নেশন। তাহলে দুই সবগুলো এখানে ইনটেক্স সাইটেশন, যেগুলো আমি কালার করে রাখছি সবগুলো কিন্তু ইনটেক্স সাইটেশন, ঠিক ঠিক আছে? কিন্তু একটা তফাৎ কি আপনারা খেয়াল করতেছেন? মানে এই আমি যে সবুজ কালার করেছি, মিলাদ থমসন 2020, ডেভিস 2019, গ্রিন 2021, ইউনাইটেড নেশন 2015, সবগুলা ইনটেক্স সাইটেশন। একটা তফাৎ কি আপনারা ধরতে পারতেছেন? একটা তফাৎ, যদিও ধরতে না পারাটাও স্বাভাবিক। কেউ চ্যাট বক্সে জানাতে, এখানে তফাৎটা কোন জায়গায়? ওকে, না পারলে কোনো সমস্যা নেই, খেয়াল করুন একটা হলো এগুলো অথর মানে পারসন, আর একটা হলো অর্গানাইজেশন। না, এটা একটা পার্থক্য, ঠিক আছে, অবশ্যই এটা একটা পার্থক্য, রাইট? জাস্ট হচ্ছে আমি মানে আমি যেটা বুঝতে চাচ্ছি আর কি, আপনি যেটা বলছেন এটা একদম ঠিক, এটা একটা পার্থক্য। আমি যেটা মূল পার্থক্যটা বলতেছি হচ্ছে যে এগুলা ছিল বাক্যের ভাই শুরুতে, বাক্যের ভাই শুরুতে। কিছু সাইটেশন আর কি মাঝে, আর কিছু সাইটেশন একদম আর কি শেষের দিকে। আর কিছু সাইটেশন শুরুতে, কিছু সাইটেশন মাঝে, আর কিছু সাইটেশন শেষে, তাই তাই না? এটা একটা পার্থক্য হয়, হ্যাঁ। রাইট রাইট, দেখেন এটা এটা হলো বাক্যের শেষে, ইউনাইটেড নেশন 2015। আর মিলাদ থমসন, ডেভিস এগুলা বাক্যের শুরুতে বা মাঝে। তো খেয়াল রাখবেন যে ইনটেক্স সাইটেশন দুই প্রকার, ইনটেক্স সাইটেশন দুই প্রকার বা দুই ধরনের হয়ে থাকে। একটাকে বলে ন্যারেটিভ, আর একটাকে বলে প্যারেন্থেটিক্যাল। আবার বলছি, একটাকে বলে ন্যারেটিভ, একটাকে বলে প্যারেন্থেটিক্যাল। প্যারেন্থেটিক্যাল মানে পরে, এভাবে মনে রাখতে পারেন। বাক্যের শেষে যদি রেফারেন্স হয় এটাকে বলে প্যারেন্থেটিক্যাল রেফারেন্স। তাহলে বলুন তো এখানে প্যারেন্থেটিক্যাল রেফারেন্স কোনটা? ইউনাইটেড নেশন। রাইট, এখানে হচ্ছে ইউনাইটেড নেশন হচ্ছে একটা প্যারেন্থেটিক্যাল রেফারেন্স। কিন্তু এর পরেই খেয়াল করুন, জনসন 2018 এমফাসাইজ দ্যাট, এই যে জনসন 2018, এটা কিন্তু আবার একটা ন্যারেটিভ সাইটেশন, তাই না? এই যে জনসন 2018, তার মানে এই দুটো মিলেই, মানে ন্যারেটিভ প্যারেন্থেটিক্যাল দুটো মিলেই হচ্ছে আমাদের ইনটেক্স সাইটেশন হবে, ঠিক আছে? আপনার যখন প্রয়োজন হবে আপনি ন্যারেটিভ দেবেন, যখন প্রয়োজন হবে প্যারেন্থেটিক্যাল দেবেন, কিন্তু একই রেফারেন্সের ন্যারেটিভ প্যারেন্থেটিক্যাল দুইটাই দেওয়ার দরকার নেই। আমরা কি এরকম বলবো যে জনসন 2018 বলেছেন যে এটা এটা, দেন আবার লিখলাম জনসন 2018? আমরা কি এরকম দুইবার ক্রেডিট দেওয়ার দরকার আছে? দরকার নেই। হয় ন্যারেটিভ করবেন অথবা প্যারেন্থেটিক্যাল করবেন। তাও আমি কিছু টেকনিক দিই, সেটা হলো রিসার্চ আর্টিকেল যারা কখনো দেখছেন, রিসার্চ আর্টিকেলে একটা পার্টের নাম ইন্ট্রোডাকশন, একটা পার্টের নাম লিটারেচার রিভিউ, এরকম অনেকগুলো পার্ট আছে। তো লিটারেচার রিভিউতে সাধারণত আমরা আর্গু করি, মানে আলোচনা করি, তর্ক করি। লিটারেচার রিভিউ পার্টে বেশি হবে হচ্ছে ন্যারেটিভ রেফারেন্স, কারণ ন্যারেটিভ মানে হচ্ছে আপনার এখানে একটা আলোচনা, অমুক বলেছে যে, তমুক ব্যাখ্যা করেছে যে, আমরা এইভাবে বলি। আর ইন্ট্রোডাকশন পার্টে সাধারণত আমরা বিভিন্ন পরিসংখ্যান উপস্থাপন করি, যে বিশ্ব স্বাস্থ্য, যেমন এবছর ডেঙ্গুতে 330 জন মানুষ মারা গেছে, ব্র্যাকেটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2021। তো সাধারণত আমরা ইন্ট্রোডাকশন পার্টে, সাধারণত বলতেছি, ইন্ট্রোডাকশন পার্টে আমরা প্যারেন্থেটিক্যাল সাজেশন বেশি ইউজ করি। আর লিটারেচার রিভিউ পার্ট বা যে পার্ট গুলোতে আমরা মূলত আলোচনার জন্ম দিই, যেমন ডিসকাশন পার্ট, সেই পার্ট গুলোতে আমরা ন্যারেটিভ রেফারেন্স বেশি ইউজ করি। এই বিষয়টা আশা করি ক্লিয়ার। আবার এখানে যারা ইঞ্জিনিয়ারিং বা পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন, আপনাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আর্গুমেন্ট কম, এভিডেন্স বেশি। মানে সায়েন্স বা ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলোতে কিন্তু তর্ক বা আলোচনাটা কম, এভিডেন্স বেশি। ফলে আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পেপার পড়েন, মোস্ট লাইকলি দেখবেন বেশিরভাগ রেফারেন্স হচ্ছে বাক্যের শেষে। মানে আপনি যদি কোনো একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের পেপার পড়েন, বেশিরভাগ রেফারেন্স দেখবেন বাক্যের শেষে, ঠিক আছে? ন্যারেটিভ থাকতে পারে কিন্তু খুব কম আর কি। দেখ, আমরা অন্তত এতটুকু শিখলাম যে ন্যারেটিভ সাইটেশন এক জিনিস, আর প্যারেন্থেটিক্যাল আরেক জিনিস। বাক্যের পরে হলে প্যারেন্থেটিক্যাল বলে, শুরুতে হলে ন্যারেটিভ বলে। এতটুকু কি আমরা বুঝতে পারছি এখানে যারা আছি? জি জি। ভাই। ওকে, মানে জি আমার ভাই। মনে হয় বুঝতে পারার কথা, সবাই ইউনিভার্সিটি লেভেলে পড়তেছেন, সো মানে সো ফার মানে খুব বেশি কঠিন কিছু আসে নাই। তো এখন কথা হলো আমরা এই ন্যারেটিভ রেফারেন্স করবো কিভাবে, কেন বলছি দেখেন, এখানে লেখা আছে ডেভিস 2019,
আর লেখা আছে থমসন, মিলার এন্ড থমসন 2020। তাহলে একজন হলে একজনের নাম, দুজন হলে দুজনের নাম। কিন্তু কোনো কোনো আর্টিকেলে তো 8 জন অথরও থাকতে পারে, কোনো আর্টিকেলে 12 জন অথর থাকতে পারে। তাহলে কি আমরা এখানে 12 জনের নাম লিখবো? এমনও আর্টিকেল আছে যেখানে 5,000 অথর, যদিও এটা খুব রেয়ার। আমি বলছি যে খেয়াল করুন, এখানে আমাদের যদি 15 জন অথর থাকে, তাহলে কি আমরা বলবো যে মিলার, থমসন, রবি, কবি, ডেভিস, গ্রিন, মানে এতগুলো নাম লিখলে সৌন্দর্য নষ্ট হবে না? নষ্ট হবে। এই জন্য ইনটেক্স সাইটেশন করার কিছু নিয়ম আছে। তো বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বিখ্যাত স্টাইল হচ্ছে আপা স্টাইল বা এপি স্টাইল, যেটাই বলি না কেন, এটা 7th এডিশন। তো এখানে আমরা কিছু ইনটেক্স সাইটেশনের নিয়ম দেখে নেই। শুধু এটা দিয়ে এপি স্টাইল বলে তা নয়, আপনারা যারাই যে কোনো অথর ডেট স্টাইল একদম অলমোস্ট সিমিলার রুলস ফলো করে, কিছু ব্যতিক্রম ব্যতীত আর কি। তো আমি এখন জাস্ট এগুলাই বলছি। খেয়াল করুন, যদি কোনো, আপনি ধরেন কোনো একটা জায়গা থেকে তথ্য নেবেন, ধরুন আপনি একটা আর্টিকেল থেকে তথ্য নেবেন, সেই আর্টিকেলটা লিখেছে ধরেন সালমান ফার্সি, উনি একটা আর্টিকেল লিখেছে একা, তার কাছ থেকে আপনি তথ্য নেবেন। তো আপনারা অনেকে হয়তো জানেন যে বিদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড স্টাইল হচ্ছে যে কোনো মানুষের নামের শেষ নাম যেটা আর কি, সেটাই তার পরিচয়। যেমন এখানে অনেক পার্টিসিপেন্ট আপনারা রয়েছেন, তো আপনাদের যেটা শেষ শেষ নাম, মূলত এইটাই হচ্ছে আপনাদের পরিচয়, ঠিক আছে? যেমন এখানে আছেন আশিস বিশ্বাস আছেন, তাহলে আপনার নাম হচ্ছে মূলত বিশ্বাস। বা এখানে ঈশিতা কবির আপনি আছেন, তাহলে কাবির হচ্ছে আপনার মানে মেইন নাম আর কি, ঠিক আছে? ঠিক আছে। তো ঠিক তেমনি আমরা যদি কারো কাছ থেকে তথ্য নেই, তাহলে তার নামের শেষ অংশ এবং সাল হবে। যেমন আমি ঈশিতা কবির উনার কোন একটা আর্টিকেল থেকে তথ্য নিচ্ছি, তাহলে কবির আর্টিকেলটা হয়তো 2019 সালে পাবলিশ হয়েছে, তাহলে কবির 2019, মানে নামের শেষ অংশ আসবে। ঠিক আছে, নামের শেষ অংশ। স্ক্রিন কি এখন শেয়ার হচ্ছে? জি ভাই, শেষ হচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। তো যে কোনো অথরের, একজন অথরের কাছ থেকে তথ্য নিলে তার নামের শেষ অংশ কমা সাল। দুজন অথরের কাছ থেকে যদি আমরা তথ্য নিই, দুজন অথর মানে একই আর্টিকেল, অথর দুজন, তাহলে দুজনের নামের শেষ অংশ, ধরেন একজন অথরের নাম হচ্ছে যেটা বললাম অশেষ বিশ্বাস, আরেকজন অথরের নাম হচ্ছে সবুজ মিয়া, তাহলে এখানে হবে বিশ্বাস এন্ড মিয়া, এরপর সাল হবে। সাল মানে যেই সালে ওই আর্টিকেলটা পাবলিশ হয়েছে সেটা। তাহলে একজনের ক্ষেত্রে নামের শেষ অংশ সাল, দুজনের ক্ষেত্রে নামের শেষ অংশের মাঝখানে এন্ড হবে সাল। এখন দুইয়ের অধিক যে যত সংখ্যাই হোক না কেন, 3 হোক, 7 হোক, 20 হোক, দুইয়ের অধিক হলে আমরা বলবো যে, যেমন আশিস বিশ্বাস, তাহলে বিশ্বাস এট অল, মানে ওনার নামের শেষ অংশ এবং এট অল। এই এট অল একটা হচ্ছে ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে আরো অন্যান্য, মানে এখানে আরো অনেকেই আছে। এটা 3 জন হইতে পারে, যেটা বললাম 30 জনও হইতে পারে। তাহলে এই অ্যাটল শব্দটা কিন্তু আপনারা বিভিন্ন আর্টিকেল পড়তে গেলেই বারবার অ্যাটল শব্দটা পাবেন। এই অ্যাটল মানে হচ্ছে যে আরো অন্যান্য, ঠিক ঠিক আছে? তাহলে একজনের কাছ থেকে তথ্য, দুজনের কাছে তথ্য, দুই অধিক হলে কিভাবে নেবো এটা আমরা জেনে গেলাম। হুম, এগুলো কিন্তু সফটওয়্যার অটোমেটিক করে দেবে। আমি জাস্ট বেসিকটা শিখিয়ে দিচ্ছি যেন কখনো সফটওয়্যার ইউজ করতে আপনাদের প্রবলেম না হয়। এখন আমরা যে আর্টিকেল শুধু ব্যক্তির কাছ থেকে নেই তা তো নয়, অনেক সময় আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য নিই। যেমন আপনি হয়তো বিশ্ব ব্যাংকের রিপোর্ট থেকে তথ্য নিতে পারেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে তথ্য নিতে পারেন। তো যদি আমরা কোনো অর্গানাইজেশন থেকে তথ্য নেই, খেয়াল রাখবেন যে রেফারেন্সিং করার বেসিক রুলস হলো অথর সাল। এখন ধরেন আমি একটা অর্গানাইজেশনের নাম হচ্ছে লাইফ স্প্রিং, তার কাছ থেকে তথ্য নেবো, তাহলে লাইফ স্প্রিং কমা সাল হবে। আর যদি এমন কোন অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের নামের সংক্ষিপ্ত রূপ এবং পূর্ণ রূপ আছে, খেয়াল রাখবেন ওই অর্গানাইজেশনের ক্ষেত্রে প্রথমবার তার সংক্ষিপ্ত রূপ এবং পূর্ণ রূপ দুটোই ব্যবহার করতে হবে। প্রথমবার মানে ধরেন আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে আমার গবেষণায় 3বার তথ্য নিছি, প্রথমবার তার পুরো নামটা লিখতে হবে, দেন পরবর্তীতে তার পুরো নাম লিখতে হবে না। এটা হচ্ছে এপি স্টাইলের নিয়ম। যদি এই ছোটখাটো ভুলগুলো জার্নাল মাফ করে দেয়, ওরা নিজেরাই ঠিক করে নেয়, তাও জাস্ট বললাম অর্গানাইজেশনের ক্ষেত্রে অর্গানাইজেশনের নাম কমা সাল এভাবে লিখবেন, ঠিক আছে? ওকে, এখন এখানে কিছু ক্রিটিক্যাল সিচুয়েশন আছে, আমি সেগুলা বলছি। ধরুন কোন একটা আর্টিকেল থেকে আপনি তথ্য নিচ্ছেন, কিন্তু সেই, আমি একটু স্ক্রিন শেয়ার অফ অফ রাখি। কোন একটা আর্টিকেল থেকে আপনি তথ্য নিচ্ছেন, সেই আর্টিকেলের কোনো ডেট নাই। ডেট নেই মানে আমরা অনেক সময় ব্লগ আর্টিকেল পড়ি বিভিন্ন ওয়েবসাইটে, তখন সেই আর্টিকেলের মধ্যে ডেট থাকে না। আর তখন আমরা আসলে কি করব? কারণ রুলস হলো অথর কমা ডেট, সেখানে ডেটের জায়গায় লিখে রাখবেন এন ডট ডি, মানে ছোট হাতের এন ডট ডি, মানে নো ডেট। যদিও এই টাইপের ডকুমেন্ট থেকে তথ্য না নেওয়াই ভালো, তবে নেওয়ার ক্ষেত্রে এন ডট ডি, নো ডেট শব্দটা উল্লেখ করে দেওয়া লাগে, ঠিক আছে? এইবার রেফারেন্সিং এর খুব ফান্ডামেন্টাল একটা মানে ইনফো, সেটা হলো আপনার এখানে যারা আছেন রিপ্লাই করবেন। ধরুন এখানে আছেন ফারহান ইশরাক, উনি আছেন,
তারপর আছেন এমডি আরমান মিয়া আছেন, ঠিক আছে। আমি একটা তথ্য ফারহান ইশরাকের পেপারে পেলাম। ফারহান ইশরাকের পেপারে আমি একটা তথ্য পেলাম। ফারহান ইশরাক উনি নিজেই উনার পেপারে লিখে রাখছে যে উনি এই তথ্য নিছে মিয়া 2020 মানে আরমান মিয়ার কাছ থেকে। আমি তথ্যটা পেয়েছি ফারহান ইশরাকের পেপারে। ফারহান ইশরাক আবার নিজেই লিখে রাখছে যে এই তথ্যটা উনি আরমান মিয়ার কাছ থেকে নিছে। বলুন তো আমরা রেফারেন্সিংটা মূলত কাকে করব? ফারহান ইশরাককে করব না এমডি আরমান মিয়াকে করব? চ্যাট বক্সে জানান তো, বা ভয়েস দিয়ে জানাতে পারেন। ওকে, রাইট। অনেকে কিন্তু মানে ধরতে পারছেন আর কি, মানে রেফারেন্সিং এর যে বেসিকটা সবাই যদি ধরতে পারছেন এটা বোঝা যাচ্ছে। দেখেন, রেফারেন্সিং এর ক্ষেত্রে ফান্ডামেন্টাল রুলস হলো তথ্য আপনি কোথায় পেয়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, তথ্যটা কার সেটা গুরুত্বপূর্ণ। ফারহান ইশরাক নিজেই বলতেছে এই তথ্যটার মালিক হচ্ছে আরমান মিয়া, তাহলে এই তথ্যটা আমার আরমান মিয়াকেই ক্রেডিট দেওয়া লাগবে, ঠিক আছে। যেমন খেয়াল করুন, আমি যদি আর্টিকেল থেকে উদাহরণ দেই, আচ্ছা ধরুন এই আর্টিকেলটা এটা আজকে পাবলিশ হলো, সেটা থেকে দেখাচ্ছি। এই আর্টিকেলে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে যে WHO 2014, মানে দেখেন WHO 2014 থেকে একটা তথ্য নেওয়া হয়েছে, মানে এই আর্টিকেলের রাইটারকে, আর্টিকেলের রাইটার হলো রিজাউর রহমান, সাইমা শারমিন, মোর্শেদ আলম এরা। আর এই আর্টিকেল লিখতে গিয়ে ওনারা একটা জায়গায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2014 সালের রিপোর্ট থেকে একটা তথ্য নিছে। আচ্ছা, এখন এই তথ্যটা আপনিও আপনার গবেষণায় ব্যবহার করতে চান, বলুন তো আপনি কি এই আর্টিকেল কে রেফারেন্সিং করবেন না WHO কে করবেন? চ্যাট বক্সে জানান। WHO পাবে না এই আর্টিকেল পাবে? এই এই তথ্যটার ক্রেডিট কে পাবে? WHO পাবে নাকি স্ক্রিনে যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন সেই আর্টিকেলের অথর পাবে? ওকে, রাইট। আশা আশা করি, মানে আশা করি তো বুঝতেছেন নাকি? আমরা কি বুঝতেছি সবাই? আমরা সবাই বুঝতেছি? ওকে, রাইট। সবাই লিখছেন WHO পাবে। তো যেটা বললাম আর কি, আমি আবারও শীটে চলে যাই, যে তথ্য যার ক্রেডিট তার, এই ইস্যুটা সবসময় মাথায় রাখবেন, তথ্য যার ক্রেডিট তার। হ্যাঁ, এখন এখানে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম মানে কিছু কিছু রেফারেন্সিং স্টাইল এরকম নিয়ম আছে, বা হচ্ছে যে মানে এটা দরকার নেই তাও তাহলে মনে রাখতে পারেন। সেটা হলো, যদি এমন হতো ভালো ভালো হতো না যে আমি বলতেছি যে অ্যাকর্ডিং টু, আমি বলতেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এটা এজ সাইটেড ইন অমুক, মানে আমি বলে, মানে আমি সাথে এটাও বলে দিই যে আমি তথ্যটা পেয়েছি অমুকের কাছে, আমি তথ্যটা পেয়েছি অমুকের কাছে, এইটাও চাইলে বলে দেওয়া যায়, ঠিক আছে। এটাও চাইলে বলে দেওয়া যায়। যেমন এটাকে আমরা বলি যে সেকেন্ডারি সোর্স রেফারেন্সিং। আমি বললাম যে অ্যাকর্ডিং টু WHO 2020 সালে এত মানুষ মারা গেছে এজ সাইটেড ইন, এবার এই পেপারে রেজাউর 2000, মানে আমি এভাবে লিখে দুই অথরকেই চাইলে ক্রেডিট দিতে পারি, অর্থাৎ আমি তথ্যটা পেয়েছি এখানে। তো কখন আমরা এটা করি বলি আপনাদেরকে। ধরুন আপনি এই পেপারটা পড়তে গিয়ে দেখলেন এই অথর নিজে বলতেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2014 সালে এই কথা বলছে। যদি আপনি এটা ভেরিফাই করতে পারেন, ভেরিফাই মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে আপনি দেখলেন হ্যাঁ আসলে তথ্যটা তো ঠিক আছে, ঠিক আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আপনি ক্রেডিট দিবেন। কিন্তু এমন সময় হয় অনেক পুরাতন বই থেকে যদি কোনো তথ্য নেওয়া হয় তখন অনেক সময় ভেরিফাই করা পসিবল হয় না। তো তখন আমরা এইভাবে লিখে দিই যে এজ সাইটেড ইন, আমি বলে দিই যে আমি তথ্যটা পেয়েছি, আমরা বলি যে অ্যারিস্টটল বলেছে এইটা এজ সাইটেড ইন প্রথম আলো, আমি প্রথম আলোতে পেয়েছি। তো এই এই প্র্যাকটিসটা আছে আর কি। যদি আপনি সোর্সকে ভেরিফাই করতে না পারেন সেক্ষেত্রে উভয় সোর্স উল্লেখ করা যে আপনি কোথায় পেয়েছেন, ঠিক আছে। নাইলে খেয়াল করেন আপনি ফলো করতেছেন আমাকে, আমি বলতেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কথা বলছে, বাস্তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কথা বলেই নেই। তাহলে এবার আপনি যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নামে ওই তথ্যটা চালাই দেন তাহলে এটা ভুল হবে না। এই জন্য সোর্সকে ভেরিফাই করতে হবে। আমরা যদি কারো কাছ থেকে তথ্য নেই, আপনি হয়তো এখানে আফিয়া আছেন, আপনি উনার পেপারে তথ্যটা পাইছেন, কিন্তু আফিয়া যে লিখেছে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই কথা বলছে, এটা আপনার অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই লিঙ্কে গিয়ে ভেরিফাই করতে হবে, শিওর হতে হবে। অনেকে বলতে পারেন ওই লিঙ্ক কোথায় পাবো, ওই যে পূর্ণাঙ্গ রেফারেন্সে গেলেই ওই লিঙ্কটা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে ইনটেক্স সাইটেশনের বেসিক কিছু নিয়ম, একজন অথর হলে কিভাবে করব, দুজন হলে কিভাবে করব, দুই অধিক হলে কিভাবে করব, অর্গানাইজেশন হলে কিভাবে করব, আর সেকেন্ডারি সোর্স থেকে তথ্য নিলে কিভাবে করব। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার। এখন এই বই থেকে কিভাবে করবো এগুলো সব ইজি। বইয়ের ক্ষেত্রে ওই যে বেসিক রুলস যেটা সেটাই, অথরের নাম এবং সাল।
ঠিক আছে, সবকিছুর ক্ষেত্রেই বেসিক রুলস এটা অ্যাপ্লাই করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন কিছু দাড়ি কমা ব্র্যাকেটের কিছু বিষয় আছে, এগুলা করতে করতে এমনি বুঝবেন। খেয়াল রাখবেন যে বাক্যের শেষে যে রেফারেন্স হয় সেখানে ব্র্যাকেট থাকে পুরাটার উপর। বাক্যের শেষে যে রেফারেন্স হয় প্যারেনথেটিক্যাল, ব্র্যাকেট থাকে পুরাটার উপর। বাক্যের শুরুতে যে রেফারেন্স হয় সেখানে ব্র্যাকেট থাকে শুধু সালের উপর। সেখানে ব্র্যাকেট থাকে শুধু সালের উপর। খেয়াল করেন, বাক্যের শেষে যদি রেফারেন্স হয় সেখানে ব্র্যাকেট থাকে পুরাটার উপর। আর বাক্যের শুরুতে রেফারেন্সিং হলে শুধু ব্র্যাকেট থাকে সালের উপর। এবং বাক্যের শুরুতে রেফারেন্স করলে মানে ন্যারেটিভ রেফারেন্সিং করলে আমাদের কিছু ভার্ব লাগে, কিন্তু যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিবৃত করেছে, অমুক হাইলাইট করেছে, এরকম কিছু ভার্ব লাগে, তাই না? মানে কিছু ভার্ব লাগে আমাদের সৌন্দর্যের সাথে। দেখেন এখানে যে লেখা আছে অমুক আর্গু দ্যাট, আর্গু দ্যাট শব্দটা এখানে আছে। এই যে গ্রিন নোটেড দ্যাট, দেখেন এই যে নোটেড দ্যাট, তাহলে নোটেড একটা শব্দ আছে। আমি এই লিঙ্কটা দিয়ে দিব। আমাদের কাছে কিছু ভার্বের তালিকা আছে, এগুলো ফ্রিকোয়েন্টলি ইউজ হয় আর কি রিসার্চ পেপারে সৌন্দর্যের স্বার্থে। আপনি যদি বারবার বলেন সেইড সেইড বলতেই থাকেন, আপনারা যারা এখানে আইএলসি স্পিকিং বা রাইটিং দিয়েছেন তারা জানেন যে এখানে ভার্বের ভ্যারিয়েশন রাখলে মার্কিংটা বাড়ে। ঠিক আছে, তো বারবার সেইড দ্যাট টোল্ড দ্যাট এগুলো বলা চাইছে, সুন্দর সুন্দর ভার্ব ব্যবহার করলে আপনার লেখার মান বাড়বে। এখানে কিছু ভার্বের তালিকা আছে, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, তাহলে যেটা বললাম যে ইনটেক্স সাইটেশন করার বেলায় আমরা ন্যারেটিভও করতে পারি, প্যারেন্থেটিক্যালও করতে পারি। একজনের কাছ থেকে তথ্য নিলে কিভাবে করবেন, একের অধিক হলে কিভাবে করবেন, মানে দুজন হলে কিভাবে করবেন, দুই অধিক হলে কিভাবে করবেন, আশা করি আমাদের ক্লিয়ার। ওকে, এইবার পূর্ণাঙ্গ রেফারেন্স কিভাবে করবেন এটা নিয়ে কথা হবে। পূর্ণাঙ্গ রেফারেন্স নিয়ে তো খেয়াল করুন, এখানে শীটের উদাহরণগুলো আছে সব। আচ্ছা, পূর্ণাঙ্গ রেফারেন্স এটাকে আমরা সময় বিবলিওগ্রাফিও বলি, ফুল রেফারেন্সও বলি, বিবলিওগ্রাফিও বলি। এখানে সূক্ষ্ম একটা তফাৎ আছে, আমি জানি আপনাদের মাথায় আমি ঢুকাইতে পারবো কিনা। দেখুন, আপনাদের কমন সেন্সে কি বলে, যতগুলো ছোট রেফারেন্স ততগুলোই তো বড় রেফারেন্স হওয়ার কথা নাকি? মানে ধরেন 30টা ইনটেক্স সাইটেশন হলে 30টাই তো পূর্ণাঙ্গ রেফারেন্স হওয়ার কথা, তাই না? চ্যাট বক্সে জানাবেন, 30টা ইনটেক্স সাইটেশন হলে 30টাই তো পূর্ণাঙ্গ রেফারেন্স হবে, তাই না? ওকে, আফিয়া প্রশ্ন করছে নিউজ পেপার থেকে নিলে কি করবো। যেমন ধরেন ডেইলি স্টার থেকে একটা তথ্য নিলাম, তাহলে ডেইলি স্টার পত্রিকার ক্ষেত্রে তথ্যটা যদি পত্রিকার নিজের হয় তাহলে পত্রিকার নামটাই অথর হিসাবে গণ্য হবে, ডেইলি স্টার কমা সাল। আর পত্রিকায় যদি কেউ লিখে থাকেন, যেমন ডেইলি স্টার পত্রিকায় সলিমুল্লাহ খান এই কলামটা লিখেছেন, তাহলে ইনটেক্স সাইটেশনে অবশ্যই খান 2000 এত। ঠিক আছে, পত্রিকার নিউজের বেলায় পত্রিকার নিজস্ব তথ্য হলে পত্রিকার নামটাই অথর হিসাবে গণ্য হবে। আর পত্রিকায় যদি কেউ কলাম লিখে থাকে তাহলে সেখানে যে অথর তার নামটাই প্রায়োরিটি পাবে। ওকে, আচ্ছা, আমরা যেন কোথায় ছিলাম? আহ, আহ, যতগুলা ইনটেক্স সাইটেশন ততগুলো পূর্ণাঙ্গ রেফারেন্স হবে কিনা, আমরা এই জায়গাতেও ছিলাম নাকি? ওকে, দেখুন, হ্যাঁ রাইট ইসরাত, আপনি ঠিকই বলছেন। তো খেয়াল করুন, রিসার্চ আর্টিকেলের নিয়ম হচ্ছে যতগুলো ইনটেক্স সাইটেশন হবে ততগুলো পূর্ণাঙ্গ রেফারেন্স হবে, যতগুলো ইনটেক্স সাইটেশন হবে ততগুলো পূর্ণাঙ্গ রেফারেন্স হবে। ঠিক আছে, বা সেম সাইটেশন, ধরেন আপনি মোর্শেদের কাছ থেকে 2বার রেফারেন্স নিয়েছেন কিন্তু আপনি পূর্ণাঙ্গ রেফারেন্স একবারই করবেন, সেটা ভিন্ন আলাপ। মানে নর্মাল নিয়ম কি, যতগুলো আর্টিকেল থেকে তথ্য নিয়েছেন ততগুলো আর্টিকেলের পূর্ণাঙ্গ রেফারেন্স হবে। এটা তো রিসার্চ আর্টিকেল লিখতে গেলে আমরা এইভাবে করি। এই জন্য রিসার্চ আর্টিকেলের রেফারেন্স গুলাকে আমরা রেফারেন্স বলি। আর থিসিস যখন আমরা করি থিসিস, তখন যতগুলো ইনটেক্স সাইটেশন ততগুলো পূর্ণাঙ্গ রেফারেন্স তো হবেই। পাশাপাশি ধরেন কোনো একটা জায়গা থেকে আপনি তথ্য নেন নাই কিন্তু সেটা পড়ে আপনি উপকৃত হয়েছেন, মানে আপনি এই সোর্স থেকে তথ্য নেন নাই কিন্তু আপনি পড়েও উপকৃত হয়েছেন, সেটাও আপনি অ্যাড করতে পারবেন পূর্ণাঙ্গ রেফারেন্সে। অর্থাৎ যতগুলো ইনটেক্স সাইটেশন ততগুলো পূর্ণাঙ্গ রেফারেন্স তো হবেই, পাশাপাশি বাড়তি আরো কিছু পূর্ণাঙ্গ রেফারেন্স যেগুলো থেকে আপনি পড়ে উপকৃত হয়েছেন বা কোনো না কোনো ভাবে এই পেপার সাথে রিলেভেন্ট, সেগুলোকে আপনি সাইড করতে পারবেন, মানে পূর্ণাঙ্গ রেফারেন্স দিতে পারবেন। এটাকে বলে বিবলিওগ্রাফি। মানে বিবলিওগ্রাফি শব্দটা বলতে বোঝায় বোথ সাইটেড এবং আনসাইটেড পূর্ণাঙ্গ রেফারেন্স সবগুলা মিলেই এই শব্দটাকে বলে বিবলিওগ্রাফি। এই জন্য রিসার্চ আর্টিকেল আপনারা বিবলিওগ্রাফি শব্দটা সাধারণত দেখবেন না, রিসার্চ আর্টিকেল সাধারণত রেফারেন্স শব্দটা থাকে, কিন্তু দুটো শব্দ খুবই কাছাকাছি। মানে আমরা চাইলে এক মনে করলেও কোনো বিশেষ কোনো ক্ষতি নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। তো এখন খেয়াল করুন যে পূর্ণাঙ্গ রেফারেন্স আসলে কি কি জিনিস থাকে।
পূর্ণাঙ্গ রেফারেন্সে কি কি জিনিস থাকে? আমরা বলছিলাম যে আপনি দুনিয়ার যে কোনো স্টাইলে মোটা দাগে পূর্ণাঙ্গ রেফারেন্সে অনেকগুলো জিনিস থাকে, কিন্তু আমি যদি সহজ করে বলি 4টা জিনিস থাকে: অথর, ডেট, টাইটেল, সোর্স। অথর, ডেট, টাইটেল, সোর্স। অথর মানে কি? যিনি আর্টিকেলটা লিখেছে, যিনি বা যে অর্গানাইজেশন যা বা যে পত্রিকা। অথর থাকে, ডেট থাকে, টাইটেল থাকে, সোর্স থাকে। টাইটেল মানে ওই লেখাটার টাইটেল, আর সোর্স মানে লিঙ্ক, অথবা যেমন পত্রিকার ক্ষেত্রে আমরা বলে দিই যে এত নাম্বার পেজ, এত নাম্বার কলাম, বা লিঙ্কটা দিলে, মানে সোর্স মানে এমন জিনিস যেটা দিলে এই সোর্সটা মানুষ খুঁজে পাবে, যেটা দিলে এই সোর্সটা মানুষ খুঁজে পাবে। আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিই, একটা পেপার থেকে, খেয়াল করুন, রিয়েল পেপার থেকে উদাহরণ দিই। এই যে স্ক্রিনে আপনারা একটা পেপার দেখতে পাবেন এখন, খেয়াল করুন। এই যে স্ক্রিনে আমরা একটা পেপার দেখতে পাচ্ছি, কি রেফারেন্সেস দেখতে পাচ্ছি? জি ভাইয়া, দেখা যাচ্ছে। এখানে দেখুন, এই রেফারেন্সের মধ্যে 4টা জিনিস আছে। প্রথমে আছে অথর, অথর, এই যে অথর। তারপর আছে ডেট 2019। আগে পরে না, আমি জাস্ট বলছি এলিমেন্ট গুলো থাকবে, অথর, ডেট। এরপর আছে টাইটেলটা, এই যে টাইটেলটা, টাইটেলটা। এরপর সোর্স, সোর্সের মধ্যে জার্নালের নাম, ভলিউম, ইস্যু, লিঙ্ক, আরো হাবিজাবি অনেক কিছু থাকতে পারে। তো আমি বললাম এই 4টা এলিমেন্ট মিলেই, এই 4টা এলিমেন্ট মিলেই মূলত একটা রেফারেন্স হয়। এখন অনেকে বলতে পারেন, ভাই আমি অথর যদি 15 জন হয়, তাদের নামে কি শেষ অংশ লিখবো না আগের অংশ লিখবো? জার্নালের নাম কোথায় পাবো? ডিওয়াই আবার কি? অনেক প্রশ্ন আপনাদের অ্যারাইজ হবে, যেহেতু আপনাদের খুব বিগিনার। প্রত্যেক আর্টিকেলের একটা আইডেন্টিক্যাল নাম্বার থাকে। আপনার যেমন একটা ক্লাসের রোল নাম্বার আছে, প্রত্যেক আর্টিকেলের একটা রোল নাম্বার আছে, এটাকে বলে ডিওআই, ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার। এগুলো আস্তে আস্তে শিখবেন। এই 4টা এলিমেন্ট মিলেই পূর্ণাঙ্গ রেফারেন্সটা হয়। ঠিক আছে? এখন একটা জিনিস আপনারা বুঝতে পারতেছেন যে আমি যে এই আর্টিকেল গুলো থেকে তথ্য নিচ্ছি, এই আর্টিকেল গুলোর এই 4টা ইনফো খুঁজে পাওয়া একটু কঠিন। টাইটেল খুঁজে পাওয়া যায়, সাল খুঁজে পাওয়া যায়, কিন্তু এতগুলো অথরের নাম, সংক্ষিপ্ত লেখা না পূর্ণাঙ্গ লেখা, এগুলো একটু ডিফিকাল্ট, তাই না? কিন্তু এটা মাথায় রাখবেন, যে স্টাইল ইউজ করেন এই 4টা জিনিস থাকবে, যে স্টাইল ইউজ করবেন এই 4টা জিনিস থাকবে। তো এগুলো সফটওয়্যার দিয়ে খুব ইজিলি করা যায়। আমি একটা কম্পারিজন আপনাদেরকে দেখাচ্ছিলাম, যে দেখেন এপিএ স্টাইল, ভ্যানকুভার স্টাইল, আইই স্টাইল, সব স্টাইলের রেফারেন্স গুলো দেখতে একরকম। দেখেন প্রথমটাতে সাল অথরের পরে, পরেরটাতে সাল আবার শেষে, আবার কোনোটাতে ওয়ানের মধ্যে ব্র্যাকেট আছে, কোনোটাতে ওয়ানের মধ্যে ব্র্যাকেট নেই। মানে রেফারেন্সিং এর মূল এলিমেন্ট কিন্তু সেম, মূল এলিমেন্ট কিন্তু সেম, অত পরিবেশন ভিন্ন। ঠিক ঠিক আছে? মূল এলিমেন্ট আমরা যদি আমাদের যে মানে ফুড চেইন গুলোর কথা চিন্তা করি, আপনি সুলতান ডাইনের কাচ্চি খেলেও আপনাকে যা দেবে, ধরেন কাচ্চি ভাইয়ের কাচ্চি খেলেও আপনাকে সিমিলার জিনিস দেবে আর কি। হয়তো টেস্টে ভিন্নতা আছে বা এলিমেন্টে কিছুটা ভিন্নতা থাকবে, কিন্তু মানে মোস্ট অফ দা জিনিস একই হবে। ওখানেও ধরেন আপনি খাসি পাচ্ছেন, এখানেও খাসি পাবেন। ওখানে আপনি যে টাইপের চাল পাচ্ছেন, এখানে একই টাইপের চাল পাবেন। ওখানে পানি পাবেন, এখানেও পানিও পাবেন। মেইন এলিমেন্ট সব সেম, হয়তো একটু তফাৎ হবে। ঠিক তেমনি একটা রেফারেন্সিং স্টাইলের এক নিয়ম। আপনার সব স্টাইল মুখস্থ করতে পারবেন না, তবে অ্যাটলিস্ট বেসিক টুকু বুঝছেন যে এই 4টা জিনিস থাকে। ওকে, এখন বলতে পারি তাহলে আমরা রেফারেন্সিং কি আদৌ করতে পারবো এতগুলো তথ্য খুঁজে পেয়ে? এই জন্যই আমাদের সবার উচিত রেফারেন্সিং সফটওয়্যার গুলা ফ্রি, সফটওয়্যারের কাজ শেখা। তো এটা আজকে তো সফটওয়্যারের কাজ ক্লাস না, আমি এই জন্য সফটওয়্যার নিয়ে আলোচনা করছি না। এগুলো একদম সফটওয়্যার হচ্ছে অনেকটা এরকম, আমরা যেমন সুইচ টিপ দিলে বাতি জ্বলে, সফটওয়্যারকে বলে দেবেন যে আমার স্টাইল হচ্ছে এপিএ, সে মুহূর্তের মধ্যে আপনাকে এপিএ তে সব কাজ করে দেবে। আপনার কোনো কিছু মুখস্থই করা লাগবে না। ঠিক আছে? তো আমাদের ইউটিউব চ্যানেলে বা ওয়েবসাইটে আমি যদি আপনারা ওখানে এই ক্লাসটা আছে, কেউ চাইলে সফটওয়্যার ক্লাসটা দেখে নিন, তাহলে আজকে ক্লাসটা পূর্ণতা পাবে আর কি। আপনারা যদি রিসার্চ হেল্প বাংলাদেশের গ্রুপে যান, অথবা বিশেষ করে পেজে গেলে আর কি লেকচারটা, সরি, পেজে গেলে হচ্ছে যে লেকচারটা পাবেন আর কি। আমাদের এই যে জাস্ট রিসার্চ হেল্প বাংলাদেশ লিখে সার্চ করলেই পেজে এটা পাবেন আর কি। ঠিক আছে? এই যে পেজে গেলেই দেখবেন ওখানে আমাদের কিছু লেকচার ওখানে ফ্রি করে দেওয়া আছে। তো এখানে এই যে লেকচার রিলস, এখানে গেলেই লেকচার নাম্বার 3 নামে পাবেন আর কি। এই যে রেফারেন্সিং দেখছেন, এখানে পাবেন। জোটেরো নামক একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার পাবেন, অথবা ইউটিউব চ্যানেলে গেলেও পাবেন। আমি যেটা বললাম যে 4টা এলিমেন্ট মিলেই হচ্ছে যে পূর্ণাঙ্গ রেফারেন্স, এবং পুরো কাজটা সফটওয়্যার দিয়ে খুব দ্রুত করা সম্ভব। ওকে, এখন সফটওয়্যারের বাইরে যদি সবাই এখন ইমিডিয়েটলি সফটওয়্যার অল্প, ঠিক আছে, হ্যাঁ শিওর শিওর। ওকে, এখন দেখুন এখানে সফটওয়্যার সবাই হয়তো আমরা ইউজ করতে ইমিডিয়েটলি পারবো না। তো তাদের জন্য জাস্ট আপাতত একটা সলিউশন আছে, সেটা হলো আপনারা গুগল স্কলার নামক, রাইট, একজন অলরেডি কমেন্টে লিখেছেন,
আপনার সফটওয়্যারের নাম হলো জোটেরো, আর একটা সফটওয়্যারের নাম হচ্ছে মেন্ডেলে, একটা সফটওয়্যারের নাম হচ্ছে এননোড। যে কোনো একটা সফটওয়্যার ইউজ করলে হয়। আমরা যখন 19 ছিলাম, আমরা কেউ কেউ সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতাম, কেউ নর্মাল ক্যালকুলেটর ইউজ করতাম, কেউ হয়তো বিদেশ থেকে তার মামা নিয়ে আসছে ওই ক্যালকুলেটর ইউজ করতাম। কিন্তু আলটিমেটলি হিসাব কিন্তু একই রেজাল্ট আসবে, আপনি যেই ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন একই রেজাল্ট আসবে। ফলে যে সফটওয়্যার ইউজ করেন কোনো সমস্যা নেই। ওকে, তো সফটওয়্যারের বাইরে আপাতত একটা সলিউশন হলো গুগল স্কলার নামক একটা জায়গা আছে, আপনার অনেক কত নাম শুনছেন। গুগলের অনেকগুলা প্রোডাক্ট, এর মধ্যে রিসার্চের যে প্রোডাক্টের নাম আছে গুগল স্কলার। এখন দেখুন, মনে করেন কোনো একটা তথ্য, খেয়াল করুন, কোনো একটা তথ্য আমি হয়তো স্ক্রিনে যে আর্টিকেলটা দেখতে পাচ্ছেন, এই যে কোনো একটা তথ্য আমি হয়তো এই আর্টিকেল থেকে নিচ্ছি। এই আর্টিকেল থেকে কোনো একটা তথ্য আমি নিচ্ছি আমার গবেষণায়। আচ্ছা বলেন তো, যদি আমি প্যারেন্থেটিক্যাল সাইটেশন করি, তো বলেন তো আমি এই আর্টিকেল থেকে কোনো তথ্য নিলে ইন টেক্সট সাইটেশন কেমন হবে বলেন তো। স্ক্রিনে তো সব অথরের নাম দেখা যাচ্ছে, চ্যাট বক্সে দেখে লিখতে পারেন কিনা। এই আর্টিকেল থেকে আমি যে কোনো তথ্য নেই, তাহলে ইন টেক্সট সাইটেশন কেমন হবে দেখি এখানে কেউ পারেন কিনা। পরিপূর্ণটা লিখলে ভালো হয়। ইসরাত আপনি ঠিকই লিখতেছিলেন, কিন্তু আপনি সালটা লিখেন নাই আর কি। ওকে, আর কেউ লিখতে চাই কিনা যে আমরা এই আর্টিকেল থেকে তথ্য নিলে, আহ, এই আর্টিকেল থেকে তথ্য নিলে আমাদের ইনটেক্স সাইটেশন কেমন হবে। রাইট, একজন খুব সঠিকভাবে লিখেছেন। ওকে, এখন ধরেন পূর্ণাঙ্গ রেফারেন্স কি কেমন হবে আমরা হয়তো জানি না, কারণ এতগুলো অথরের নাম লিখা দাড়ি কমা আমাদের জন্য কঠিন। তো এই আর্টিকেলের যদি আপনি টাইটেলটা কপি করে, এই আর্টিকেলের টাইটেলটা কপি করে গুগল স্কলার নামক জায়গায় আপনি ছেড়ে দেন, গুগল স্কলার নামক জায়গায় ছেড়ে দেন, দুনিয়ার যত রিসার্চ আর্টিকেল আছে 99.9% আর্টিকেলের এন্ট্রি গুগল স্কলারে আছে। তো এই আর্টিকেলটা আমি গুগল স্কলারে গিয়ে সার্চ করলেই দেখবেন এখানে লেখা আছে সাইট। এই সাইট নামক একটা শব্দ আছে গুগল স্কলারে, সাইট। এই সাইটে ক্লিক করবেন, সাইটে ক্লিক করলে দেখেন বিখ্যাত কয়েকটা স্টাইলে আপনাকে রেফারেন্সিং, এই যে এপিএ দেখছেন। এখন দেখেন এই যে অথর, ডেট, টাইটেল, সোর্স দেখছেন। তার মানে এই যে আমরা যে পূর্ণাঙ্গ রেফারেন্স করব, এই হ্যাসেলটা কিন্তু আমাদের আর হচ্ছে না। মানে আমরা গুগল স্কলার থেকে এরকম পূর্ণাঙ্গ রেফারেন্সটা নিয়ে নিতে পারি আর্টিকেলের ক্ষেত্রে। আর পত্র পত্রিকার ক্ষেত্রে আমাদের একটু ম্যানুয়ালি লিখতে হবে, কারণ ওটা গুগল স্কলারে নাই। তো ম্যানুয়ালি রেফারেন্সিং করাটা খুব হ্যাসেল। এটা আপনারা যখন সফটওয়্যার শিখবেন তখন আপনারা তো বুঝতে পারবেন যে এটা ম্যানুয়ালি কতটা হ্যাসেল, ঠিক আছে। যেমন ধরেন আমাদের এলাকায় অনেকেই ম্যানুয়ালি হচ্ছে মাটি কাটে আর কি, সারাদিন অনেক কষ্ট। যখন মেশিন আবিষ্কার হচ্ছে, মানে মেশিন এখন এলাকায় চলে চলে আসছে, এখন আমরা বুঝতে পারি যে এই কাজটা আসলে কতটা কষ্টকর। ঠিক তেমনি রেফারেন্সিং এর আপনারা আজকে বেসিকটা খুব ভালো করে শিখে নিলেন, কিন্তু এই আপনার মূল কাজটা অবশ্যই সফটওয়্যার দিয়ে করা ভালো। মানে কোনো পরিশ্রমই হবে না, সফটওয়্যার আপনাকে সব কিছু করে দেবে। সফটওয়্যারটা এমনিও ইজি, আমরা মানে সফটওয়্যার শুনলে যে অতটা কঠিন মনে হয়, কিন্তু সফটওয়্যার আসলে অনেক ইজি। এখন রেফারেন্সিং এর আরো কিছু নিয়ম কানুন আছে, এমন মনে হয় এখানে যদি আপনার বিগিনার, আমরা খুব অ্যাডভান্স লেভেলে না যাই, আরো কিছু টুকটাক নিয়ম কানুন আছে। যেমন ধরেন কারো কাছ থেকে যদি আমরা 4 লাইনের বেশি তথ্য নেই একেবারে, তাহলে একটু রেফারেন্সিং এর নিয়ম একটু ভিন্নতা আছে, এটাকে বলে ব্লক কোড করা। আমি একটু দেখাই দিই জিনিসটা, একটু ওয়েট, আমি আগে উদাহরণ দিচ্ছি। ব্লক কোডে একটা উদাহরণ দিচ্ছি আর কি, একটু ওয়েট। জানি না এটাতে আছে কিনা উদাহরণটা, আমি শিওর না। আচ্ছা, এখানে উদাহরণটা নাই যদিও। মানে কি, যদি আমরা কারো কাছ থেকে, আবার বলছি, যদি আমরা কারো কাছ থেকে একই সাথে ধরেন আমরা, আমি একদম দেখাই দিচ্ছি, দেখেন। মনে করেন আমরা কারো কাছ থেকে এই 6 লাইন একসাথে কপি কপি করে ফেলছি, এই 6 লাইন একসাথে কপি করে ফেলছি, ঠিক আছে। নর্মালি রিসার্চ আর্টিকেলের এটিকেট হলো, নিয়ম হলো, কারো কাছ থেকে আমরা তো একসাথে একেবারে বেশি তথ্য নেব না, মানে 2 লাইন, 3 লাইন, 4 লাইন, বা এটা সর্বোচ্চ আমরা বলি যে 40 ওয়ার্ড, ঠিক আছে। এরকম একবারে এর বেশি তথ্য না নেওয়া ভালো। যদি কখনো এর বেশি তথ্য আমাদের নেওয়া লাগে, যারা এখানে সাহিত্যের আছেন তারা কিন্তু পুরো একটা অনুচ্ছেদ বা বক্তব্যের অনেক অংশ জুড়ে নেওয়া লাগে আর কি। তো যদি এরকম কখনো হয় যে আপনি কারো কাছ থেকে একই সাথে অনেক বেশি তথ্য নিচ্ছেন, তখন এটাকে ব্লক কোড করতে হবে। ব্লক কোড মানে রেফারেন্সিং এর নিয়ম অনুযায়ী আপনি করবেন। রেফারেন্সিং এর নিয়ম অনুযায়ী করবেন, শুধু লেখাটাকে একটু ডান দিকে সরে নিতে হয়। যে এই লেখাটাকে লেআউটে গিয়ে এই যে লেফট থেকে ডান দিকে, এই যে 0.5 ইঞ্চি ডান দিকে এটাকে সরাই নেওয়া লাগে, ঠিক আছে। সরি, ঠিক, এই যে আমরা তো বলবো যে হ্যাঁ মোর্শেদ আলম বলেছেন, এরপর মূল লেখাটা ডান দিকে আমরা সরাই নিব, এটাকে বলে ব্লক কোড করা।
যদি আপনারা কখনো কারো কাছ থেকে হুবহু এরকম 4-5 লাইনের বেশি নেন, লেখাটাকে মূল লেখার চাইতে একটু ডান দিকে সরাই নেবেন, ঠিক আছে? মূল লেখাটা একটু ডান দিকে সরাই, কেবল ব্লক করুন। এরকম কিছু খুঁটিনাটি নিয়ম আছে, মানে আসলে কি ধরেন অনেকগুলো বই আছে, এপিএ ম্যানুয়াল, এমএলএ ম্যানুয়াল, এগুলো আপনাদের কাছে সেল করতে হলে তো আরো নিয়ম আবিষ্কার করতেই হবে। সো মানে অনেক নিয়ম আছে, কিন্তু সফটওয়্যার ইউজ করলে আমাদের তেমন কোনো হ্যাসেল নাই, ঠিক আছে? তো এই হলো রেফারেন্সিং এর ওভারঅল বেসিক। আমি জানি না আপনারা এখন রেফারেন্সিং শব্দটা শুনলে কানেক্ট করতে পারবেন কিনা, বা কোনটা ন্যারেটিভ, কোনটা প্যারেন্থেটিক্যাল, কোনটা পূর্ণাঙ্গ রেফারেন্স, এলিমেন্ট গুলো এখানে কি কি থাকে। জাস্ট আমরা আজকে বেসিক নিয়েই থাকলাম, খুব বেশি ডিটেলসে গেলাম না, কেমন? যেহেতু ওনাদের আরেকটা সেশন আছে মেবি 9টা থেকে, আমরা জাস্ট 10 মিনিট প্রশ্ন উত্তর নেই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, আর আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, 08994242474। এটা হচ্ছে আমার ফোন নাম্বার। আর যদি আমাকে ফেসবুকে পেতে চান, আপনারা রিসার্চ হেল্প বাংলাদেশ লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটা পাবেন, মানে আমার গ্রুপটা পাবেন। ওই গ্রুপেই হচ্ছে যে মানে অ্যাডমিন লিস্টে গেলেই আমার আইডি পাবেন আর কি, ঠিক আছে? মোর্শেদ আলম নামে হচ্ছে আমার আইডি পাবেন, ঠিক আছে? এই যে মোর্শেদ আলম নামে, এই যে মোর্শেদ আলম নামে ক্লিক করলে আমার আইডি পাবেন। আশা করি যদি কারো কোনো প্রয়োজন হয় তাহলে নক দিন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার আইডি, ঠিক আছে? যে আমার আইডিতে গেলে আমাকে পাবেন। ওকে। আর এমনিতে আমরা রিসার্চ সেল বাংলাদেশ বিভিন্ন কোর্স পরিচালনা করি, যদি কারো দরকার হয় যুক্ত হতে পারেন, কিন্তু সেটা এখানে মনে হয় আলোচনার বিষয় নয়। তো এখন কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রিসার্চ হেল্প বিডি, একজন নক দিয়েছেন রিসার্চ হেল্প বিডি, ওটা তো অবশ্য মাত্র 6000 মেম্বার। তো রিসার্চ হেল্প বিডি লিখে সার্চ করলেই আশা করি পেয়ে যাবেন, ঠিক আছে? ওখানে জোটেরও লেকচারটা আছে, মানে এরপরে ইমিডিয়েট এরপরে আপনারা যেটা জানা দরকার সেই লেকচারটা আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই পাবেন, দেখবেন লেখা আছে লেকচার 4 জোটেরও, এই নামে একটা লেকচার আছে, ঠিক আছে? ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি প্রশ্ন করুন, সংকোচ করবেন না। বা রিসার্চ সোসাইটির কেউ থাকলে এখানে আপনি কোঅর্ডিনেট করতে পারেন, বা কোনো নির্দেশনা থাকলেও দিতে পারেন। আচ্ছা, কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা মাইক অন করে কোয়েশ্চেন করতে পারেন। ওকে, আমরা প্রশ্ন করতে সংকোচ না করি, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারি। ভাই, আমার হচ্ছে একটা কোয়েশ্চেন ছিল। Sure. ইনটেক্সটে আপনি যেটা রেফারেন্সিং এর বিষয় বলেছেন, ওইটা কি আসলে প্যারাফ্রেজ করে তারপরে লিখতে হবে, নাকি Right, কোট right. করে বা প্যারাফ্রেজ করে? কারো কাছ থেকে কোনো তথ্য যদি আমরা হুবহু নেই, বিশেষ করে সংজ্ঞা তো আর চেঞ্জ করা যায় না, বা কারো কোনো বক্তব্য, সেগুলো আমরা কোটেশন দিয়ে নেই, ঠিক আছে? সেটা হুবহু নিতে হবে। আর এইটার বাহিরে মানে মোস্ট অফ দ্য কেস আমরা কারো কাছ থেকে কোনো তথ্য নিলে সেটা প্যারাফ্রেজ করে নিতে হবে। এখন প্যারাফ্রেজ মানে কি, এটা হয়তো এখানে সবাই হয়তো নাও বুঝতে পারে, কিন্তু এক কথায় বললে আমরা কারো কাছ থেকে কোনো তথ্য নিলে তথ্যটা হুবহু আমরা না নিয়ে প্যারাফ্রেজ করে নিতে হয়। মানে ধরেন বললো যে আমরা এখানে যারা আমাদের আগের প্রজন্ম, তারা একটা গল্প ছিল হৈমন্তী, তো সেখানে রবীন্দ্রনাথ এইভাবে লিখছে যে এরপর থেকে হৈমন্তীর মুখখানা আর দেখা যায়নি, মানে হৈমন্তী মারা গেছে, এটাকে জাস্ট একটু ব্যতিক্রম ভাবে লিখেছে আর কি, একই জিনিস। তো এরকম যে আপনারা রিসার্চ পেপার কারো কাছ থেকে তথ্য নিলে হুবহু তার লাইনটা হুবহু কপি না করে মূল তথ্যটা ঠিক রেখে স্ট্রাকচারটা আমরা চেঞ্জ করে নিই, এটাকে বললে প্যারাফ্রেজিং। রেফারেন্সিং করবো প্লাস প্যারাফ্রেজিং আমাদের করতে হবে, কিন্তু প্যারাফ্রেজিং আলাদা টপিক, এই জন্য আমি আজকে নিয়ে আলোচনা করিনি। থ্যাংক ইউ। জি ভাই, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো আমি আলামিন বলছিলাম। এই কেমন আছো তুমি ভাই? আছি আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আর আমি বলছিলাম যদি আপনার সুযোগ হয় তাহলে আমাদের ক্যাম্পাসে একবার মানে নিয়ে আসার জন্য আর কি। তো আপনার যদি ভবিষ্যতে ভাই কোনো সময় সুযোগ হয় তাহলে হচ্ছে আমাদের ক্যাম্পাসে আসবেন আর কি। আমাদের একটা অফলাইন যদি সেশন হয় আপনার সাথে তাহলে আমার মনে হয় আরো একটু ভালো হবে আর কি। ওকে, তোমাকেও থ্যাঙ্কস, বিশেষ করে তুমি মানে রিসার্চে খুবই অভিজ্ঞ পারসন ভাই। আমি যত বছর ধরে রিসার্চের সাথে আছি, আলামিনও এত বছর ধরেই আছে। তো আপনাকে দিই ভাই, ওকে, আপনার কাছে। আলামিন বছর ধরে আছে। আমার মনে হয় এখানে যারা পার্টিসিপেন্ট আছে রিসার্চের বিষয়ে কোনো পরামর্শ লাগলে আলামিনকে নক দিলেই আপনারা টু দা পয়েন্টে খুব ভালো ইনফো গুলো পাবেন, কারণ ও অলরেডি অনেক বছর ধরেই কাজ করেছে আর কি, আমার সাথে করেছে আর অন্যান্য স্যারদের সাথেও করেছে। আচ্ছা, থ্যাঙ্কস।
আমার যেটা করছেন সেটা হচ্ছে যে ভাই কোয়ালিটিভ রিসার্চের ক্ষেত্রে যদি আমি সাইটেশন করতে চাই, যদি আমি কারো যদি উক্তি নিই, ওই যে মানে কারো মানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ আসলে এটাকে আমরা সাইটেশন বলি না, কারণ রিসার্চের সাইটেশন বলতে বুঝে আমরা যদি কারো কাছ থেকে কোনো তথ্য এজ এ সেকেন্ডারি সোর্স হিসেবে নিই সেটাই সাইটেশন। এমনিতে আমরা কোয়ালিটিভে যদি কারো কাছ থেকে উক্তি নেই, হ্যাঁ, হুম, এটা একটু দেখাই দিই তোমার যেহেতু আগ্রহের বিষয়। দেখো, উক্তিটা কি আমাদের, উক্তিটা কিন্তু আমাদের নিজের ডেটা। মূলত রেফারেন্সিং আমরা করি কার, যে আমরা অন্যদের কাছ থেকে তথ্য নিলে হুম, সেটাকে আমরা রেফারেন্সিং করি, তাই না? হুম, 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 কোয়ালিটেটিভ রিসার্চ ইন্টারভিউ গুলাতে আমরা নিজেরাই নিই। তার মানে এই তথ্যটার ওনার কে, তথ্যটার ওনার হচ্ছে এই গবেষণার যিনি করছে উনি মালিক। হুম, ফলে ওগুলাকে আমরা সাইটেশন বলি না। কিন্তু হ্যাঁ, উক্তি উল্লেখ করার কিছু নিয়ম আছে। আমি একটা আর্টিকেল থেকে তাদের দেখাই দিই। মানে আমরা যে ইন্টারভিউ গুলা নেই সেই উক্তিগুলো আমরা কিভাবে উল্লেখ করি, আমি জাস্ট একটা আর্টিকেল থেকে তোমাকে নমুনাটা দেখা দিচ্ছি। এই দেখো, উক্তির শেষে লেখা আছে ইন্টারভিউ 3, ঠিক আছে? মানে হুম, জাস্ট ইন্টারভিউ আইডিটা দিলেই হয়, অথবা এভাবে দেয় যে পার্সোনাল কমিউনিকেশন 3 এরকম, বা ছদ্মনাম মানুষ সুইডেনে ইউজ করে। তবে আমি মনে করি এটাই একটা ভালো স্টাইল, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে সার্বজনীন। তুমি তো জানো আমরা কেআইআই করি, আইডিআই করি, তখন আমরা এভাবে বলি যে আইডিআই 4 বলেছে বা কেআইআই 3 বলেছে। মানে আমরা এভাবে ইউজ করি কেআইআই 3 পার্সোনাল কমিউনিকেশন। যে কোনো একটা স্টাইল ফলো করলে হবে। তুমি দেখছো এই যে এটা, এই যে হুম, হুম, এই স্টাইলটা আশা করি। কিন্তু এটা কিন্তু মূলত এটা কিন্তু রেফারেন্সিং না। কারণ হুম, রেফারেন্সিং যদি হতো তাহলে তো এটার পূর্ণাঙ্গ রূপ আবার শেষে থাকতো না। হুম, মানে হুম, তো সুতরাং এটাকে আমরা সাইটেশন বলবো না, এটা হচ্ছে ইন্টারভিউকে রিকগনাইজ করা আর কি, ঠিক আছে? আচ্ছা তবে ঠিক আছে। এটাও দেওয়া যাবে না। তো আরেকজনের পেপার থেকে যদি হচ্ছে মানে এরকম যদি কোনো আমার কাছে মনে হয় যে এই এই আরেকজনের যে উক্তি- উক্তিটা আমার পেপারের জন্য খুবই খুবই হ্যাঁ, গুরুত্ব। তোমার আগে আমি আবার বলছি, বেসিক নিয়মে তথ্য যার ক্রেডিট তার। আচ্ছা। আরেকজনের পেপারে যদি এই উক্তিটা থাকে, উক্তিটা কে দিছে এটা নট নেসেসারি, কিন্তু এটা তো তার প্রাইমারি ডেটা। ওই হুম, আরেকজনের এটা প্রাইমারি ডেটা ডেটা না। হুম, হুম, হুম। সুতরাং ওই ওই আর্টিকেলটাকে তুমি ই করবা। আচ্ছা মনে করো ঠিক আছে। আমার পেপারে তুমি কিছু উক্তি পাইছো, তো অবশ্যই আমাকে ক্রেডিট দিবা, কারণ এটা তো আমার প্রাইমারি ডেটা। হুম, হুম, হুম। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ তোমাকে। আর কেউ যদি কোনো প্রশ্ন করতে চায় নিঃসংকোচে প্রশ্ন করতে পারি। আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে, আমি এই জায়গাটা আসলে বুঝতে পারিনি। যেটা আপনি বলেছিলেন যে আমি একজনের পেপার থেকে একটা ইনফরমেশন নিলাম যেখানে সে নিজে সাইট করে দিল, আর এক্ষেত্রে রেফারেন্সিং এ গিয়ে আমি সে মানে যে ইনফরমেশনটা দিল যেটা আমি নিজের পেপারে নিলাম, ওইখানে তো অলরেডি মানে সাইটেশন আছে যে একটা জায়গা থেকে আমি ইনফরমেশনটা নিলাম, এক্ষেত্রে কি আমার দুইটাকেই মানে রেফারেন্স করতে হবে যে আমি মানে কোন জিনিসটা ইনফরমেশন নিলাম এবং কার পেপার থেকে নিলাম? আমি আবার বলছি, তথ্য যার ক্রেডিট তার। আপনি আমার পেপারে একটা তথ্য পেয়েছেন, আমি বলেছি তথ্যটা রবীন্দ্রনাথ 1912 সালে বলেছে, তাহলে রবীন্দ্রনাথ 1912ই হবে এখানে রেফারেন্স। তথ্য যার ক্রেডিট তার। কথা কথা বুঝতে পারছেন? জি শুধু ভাইয়া, বুঝতে পেরেছি। শুধু এইটাই মেলাবেন যে তথ্যটা কার। তথ্যটা কোথায় পেয়েছি এটা না, তথ্যটা কার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ওকে। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারি। ঠিক আছে, যদি প্রশ্ন যদি না থাকে তো আমি সবাইকে থ্যাংকস জানাচ্ছি যারা পার্টিসিপেন্ট। বেশিরভাগই মেবি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি একটা চ্যাট গ্রুপে লিংক দিয়েছিলাম, ওখান থেকে হয়তো কেউ কেউ জয়েন করেছেন। আলামিন বিজয় সহ এখানে যারা রিসার্চ সোসাইটিতে আছো আমি সবাইকে থ্যাংকস জানাই। আর তবে আমি আমি ভাবছিলাম যে পার্টিসিপেন্ট মনে হয় একটু বেশি হবে। তো ভবিষ্যতে মানে আরো বড় করে আয়োজন করা যাইতে পারে আর কি, এক্ষেত্রে বেশি মানুষ উপকৃত হবে। তো তাহলে আমি বিদায় নিচ্ছি নাকি? ভাইয়া আমি আসলে একটু কিছু বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আমার হচ্ছে এর আগেও আপনার ক্লাস করার সুযোগ হয়েছে ফ্রিতে। আমি আসলে ব্যক্তিগতভাবে আপনার কাছে খুবই কৃতজ্ঞ, আপনার ক্লাসগুলো আমার অনেক উপকারে আসছে এবং আপনি জিনিসগুলো খুব ভালো করে বোঝাতে পারেন। তো জি, এটার জন্য আমি আপনাকে পার্সোনালি থ্যাংক ইউ দিতে চাচ্ছি। আপনার ওই ক্লাসগুলো করার কারণে আমি এখন নিজের রিসার্চটা শুরু করলাম, আমার অনেক কিছু খুব সহজ হচ্ছে। তো খুবই জি। ধন্যবাদ এটার জন্য। আমার মনে হয় সামনে এখানে যারা, কিন্তু আরো ফ্রি চাই, আরো ফ্রি ক্লাস চাই ভাইয়া। আমার মনে হয় এখানে আমরা যারা আছি সবার হয়তো একটা পেইড কোর্স বা একটা লং কোর্স করার হয়তো সামর্থ্য নেই। কিন্তু আমাদের যদি শেখার ইচ্ছা থাকে, আমরা মাঝে মাঝে কিছু ফ্রি সেশন নেই, আরো অনেকেই নিচ্ছে। মানে আমরা যারা শিখতে চাই তাদের জন্য কিন্তু সবসময় দরজাটা খোলা আছে। হয়তো একটা পেইড কোর্স আমরা যারা করাচ্ছি, এটা একটা লং কোর্স, সেখানে আমাদেরও খরচ আছে, পার্টিসিপেন্টের কাছে একটা অ্যামাউন্ট নেওয়া লাগে। কিন্তু এর বাইরে এমন না যে
পেইড কোর্স করেই শিখতে হবে। এই যে উনি অলরেডি প্রি ক্লাস করে অনেক কিছু শিখেছেন। আমরা ছাড়াও আরো অনেক ভালো, ভালো টিচাররা ক্লাস নিচ্ছেন। তো জাস্ট আপনারা যদি লিস্ট করে ফেলেন আপনার কি, কি জানা দরকার বা যে বিগিনার আপনার কি, কি জানতে হবে। এখন আপনি একদম বিগিনার, আপনি শুরুতেই হয়তো স্টার্টার শিখলে আপনি বুঝবেন না বা পাইথন শিখলে বুঝবেন না। কিন্তু আপনি একজন বিগিনার, আপনি যে রেফারেন্সিং দিয়ে শুরু করলেন। এরপর আরো কিছু বিগিনিং লেভেলের টপিক আছে। ওইজন্য ChatGPT এর কাছ থেকে হেল্প নিতে পারেন যে আমি একজন বিগিনার, আমি গবেষণা শিখতে চাই, আমাকে একটা চেক লিস্ট দাও। কোনটার পর কোনটা শিখবো। এর উপর আপনি YouTube এ প্রত্যেকটা বিষয়েরই আশা করা যায় বাংলা লেকচার না পেলেও ইংরেজি লেকচার পাবেন। আর নতুন অবস্থাতে ইংরেজি লেকচার একটু কষ্ট হবে। কিন্তু বাংলা লেকচারও মানে আমাদের এদিকে বলে যে মানে খুঁজলে খোদাকেও পাওয়া যায়। সো একটু নিজের উদ্যোগেই একটু ঘাটাঘাটি করা খোঁজা আপনারা আশা করি পেয়ে যাবেন। আর যাদের ফাইন্যান্সিয়াল ওরকম প্রবলেম নেই তারা চাইলে যেখানে ভালো মনে হয় সেখানে পেইড কোর্সও করতে পারেন। মানে শেখাটা হচ্ছে জরুরি আরকি। ঠিক আছে? তাহলে আমি আজকে বিদায় নিবো। ভাইয়া আপনাকে অনেক থ্যাংক ইউ। পুরো সেশনটা অনেক ইনফরমেটিভ ছিল। অনেক ছোট ছোট বিষয়গুলো জানতে পেরেছি। আগে দেখা যেত আমরা সাইটেশন করতাম বাট প্রপার ভাবে জানতাম না আসলে কোনটা কেমন কিভাবে করতে হয়। আপনি যদি আমাদের ফার্দার আর কোনো সেশন নেন দ্যাট উইল বি ভেরি হেল্পফুল ফর আস। অ্যান্ড আমাদের ক্লাবের প্রেসিডেন্ট আছেন, ওনাকে উনি যদি একটু কিছু বলেন আমাদের জন্য, প্লিজ রুমান ভাই। ধন্যবাদ আমাদের ভাইস প্রেসিডেন্ট সামিহাকে। তার নেতৃত্বে আজকের এই প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়েছে। ধন্যবাদ তাকে, তার ব্যস্ততার মধ্যেও সে সময় দিয়েছে। আর ধন্যবাদ, স্পেশালি ধন্যবাদ মোর্শেদ ভাইকে এবং আলামিন বিজয় ভাইকে। তাদের উদ্যোগে আসলে এই প্রোগ্রামটি আসলে আজকে আমরা করতে পেরেছি। আর দুঃখ প্রকাশ করছি তার জন্য যে আমরা যে পরিমাণ হচ্ছে মেম্বারের এঙ্গেজমেন্ট দরকার ছিল অতটা পরিমাণ আসলে করতে পারিনি, কারণ আমাদের প্যারালাল আরো আরেকটা সেশন একটু পরেই আছে। তো সবকিছু মিলে আসলে এই টাইমটা একটু আউট হয়ে গেছে, দ্যাটস ওয়াই হয়তো খুব বেশি মেম্বার এঙ্গেজ হয়নি। ইনশাল্লাহ আশা করি আমরা ভবিষ্যতে আরো এই ধরনের আরো ভাইয়ের মাধ্যমে, মোর্শেদ ভাইয়ের মাধ্যমে বা এছাড়াও আরো যারা আছে তাদের মাধ্যমে হচ্ছে আরো নতুন নতুন বা বিভিন্ন ধরনের ইনফরমেটিভ যে সেশন গুলো সেগুলো নেওয়ার চেষ্টা করব। আর আমাদের যারা মেম্বার এখন আজকে জয়েন করেছেন তাদেরকেও ধন্যবাদ। তাদের মাধ্যমে আমাদের প্রোগ্রাম সফল হয়েছে। আশা করি ভবিষ্যতের প্রোগ্রামগুলোতেও তারা আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ মোর্শেদ ভাই। ওকে, আপনাকেও থ্যাংকস। আপনারা পারমিশন দিলে আমি বিদায় নিতে পারি। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ।